এই ভিডিওটা ক্লাস 10 এর ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কেননা এই ভিডিওতে তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য এনসিইআরটি কুঞ্জবন ত্রিপুরা থেকে যে কোয়েশ্চন ব্যাংক দিয়েছে, সেই কোয়েশ্চন ব্যাংকের যে মডেল প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলির মধ্যে সায়েন্স সাবজেক্টের, ফিজিক্সের প্রত্যেকটি প্রশ্ন আমি এই ভিডিওতে বুঝিয়ে উত্তর দিয়ে দিয়েছি। আশা করি তোমরা যদি উত্তর না পেয়ে থাকো এখনো, আমার এই ভিডিও থেকে উত্তরগুলি সংগ্রহ করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা যদি উত্তর পেয়ে থাকো, আমার দেওয়া উত্তরগুলির সাথে তোমরা মিলে নিতে পারো। আমি প্রথমে কোয়েশ্চন প্যাটার্ন বলছি, যে ব্লুপ্রিন্ট অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে সেটাও বোর্ড বলে দিয়েছে। দেখো, তোমাদের যে লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন অর্থাৎ আলো প্রতিফলন প্রতিসরণের যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে 1 মার্কের একটা প্রশ্ন আসবে এমসিকিউ, আর শর্ট প্রশ্ন 1 মার্কের একটা আসবে, 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, আর 5 নম্বরের একটা প্রশ্ন আসবে। তাহলে আলোক চ্যাপ্টার থেকে টোটাল থাকছে 5 আর 2 7 আর 2 9 নম্বর। 9 নম্বরের মধ্যে একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে শুধু 5 নম্বরের প্রশ্ন আলোক চ্যাপ্টার থেকেই একটা আসবে, অন্য কোনো চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে না। পরের যে চ্যাপ্টার আছে হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড, মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ থাকবে, আর 1 মার্কের একটা প্রশ্ন থাকবে, আর 3 মার্কের একটা থাকবে, অর্থাৎ টোটাল এই চ্যাপ্টার থেকে থাকবে 5 নম্বর। এরপরে ইলেকট্রিসিটি বা তড়িৎ, এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন 1 মার্কের একটা থাকবে, আর 4 মার্কের একটা বড় প্রশ্ন থাকবে, টোটাল থাকবে এই চ্যাপ্টার থেকে 5 নম্বর। এরপরে লাস্ট চ্যাপ্টার ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এই চ্যাপ্টার থেকে থাকবে 1 মার্কের একটা এমসিকিউ, 1 মার্কের একটা শর্ট প্রশ্ন, আর থাকবে 4 মার্কের একটা বড় প্রশ্ন, টোটাল 6 নম্বর। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি একমাত্র আলোক চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি নম্বর থাকবে এবং 5 মার্কের একটা প্রশ্ন থাকবে। টোটাল তোমাদের যে প্রশ্নের মধ্যে যে নম্বর থাকবে, তার মধ্যে এমসিকিউ থাকবে 3টা, শর্ট প্রশ্ন থাকবে 4টা, 2 মার্কের প্রশ্ন থাকবে একটা, 3 মার্কের প্রশ্ন থাকবে একটা, 4 মার্কের প্রশ্ন আসবে তোমাদের 2টা, আর 5 মার্কের প্রশ্ন আসবে তোমাদের একটা। এবার আমরা দেখে নিচ্ছি প্রশ্ন কি দিল তারা। প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর বাছাই করো বা এমসিকিউ। কি প্যাটার্নে কোয়েশ্চেন থাকবে সেই প্যাটার্নগুলি তারা দিয়ে দিয়েছে। প্রথম প্রশ্ন হলো, উত্তল দর্পণের বিবর্ধন সর্বদা ড্যাশ হয়। আমরা জানি উত্তল দর্পণের যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব সবসময় বস্তু থেকে বড় হয়। তাহলে বস্তু থেকে বড় যদি প্রতিবিম্ব হয়, বিবর্ধন 1 থেকে বেশি হবে। তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হবে এ নম্বর। আনসার হচ্ছে এ নম্বর। 2 নম্বর প্রশ্ন কি বলছে? দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো ড্যাশ। দাড়ি কামানোর জন্য আমরা সবসময় অবতল দর্পণ ব্যবহার করি। দেখবে আমি এর আগে যে সাজেশন দিয়েছি, সাজেশন যারা ফলো করেছো, তোমরা দেখবে আমার দেওয়া এরপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে কি বলেছে? সাদা আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় ড্যাশ। সাদা আলোর বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আমরা জানি সাদা আলো বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এরপরে কি? লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার, তোমরা জানো। প্রতিসরাঙ্কের একক হলো, দেখো, প্রতিসরাঙ্ক হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের বা প্রতিফলন, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কি? দুইটা কোণের অনুপাত। যেহেতু দুইটা কোণের অনুপাত বা একই রাশির অনুপাত, সেই জন্য প্রতিসরাঙ্কের কোনো একক নেই। আবার বলছি, প্রতিসরাঙ্কের কোনো একক নেই। একটি সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয় কোন দর্পণে? সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণে। সাদা আলোর কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? আমরা জানি
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই জন্য লাল আলো সবের আগে আমাদের চোখে পৌঁছে। এরপরে মানুষের সুস্থ চোখের সিলিয়ারি মাংসপেশি স্বয়ংক্রিয়ভাবে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে পারে। এই ঘটনাকে বলা হয় উপযোজন। তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, উপযোজন কাকে বলে? এর পরের প্রশ্ন, মানুষের চোখের লেন্সের প্রকৃতি কি? আমরা জানি মানুষের চক্ষু লেন্স হচ্ছে একটি উত্তল লেন্স। তাহলে প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে উত্তল লেন্স। এরপরে সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি কি হবে? এগুলি আমি অলরেডি প্রশ্ন আনসার দিয়ে দিয়েছি, সেটা হবে সমান্তরাল। আবার বলছি, সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি সবসময় সমান্তরাল হবে। ফ্লেমিং এর বামস্থ নিয়মে মধ্যমা কি নির্দেশ করে? মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, অর্থাৎ মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহ। আবার বলছি, ফ্লেমিং এর বামস্থ নিয়মে মধ্যমা তড়িৎ প্রবাহ নির্দেশ করে। ফিউজ তার কি দিয়ে তৈরি? আমরা জানি টিন এবং সীসা দিয়ে তৈরি। তাহলে আমরা কি বলো? টিন ও লেডের সংকর ধাতু দিয়ে তৈরি। সীসা মানে লেড, তাহলে টিন ও লেডের সংকর ধাতু দিয়ে তৈরি। পরে কোশ্চেন, ভারতে লাইভ তারের বর্ণ কি? লাইভ মানে কি? ফেজ তার। আমরা বাড়িতে বলি না ফেজ, ফেজ কোনটা? সেই ফেজটা লাল রঙের তার লাগানো থাকে। সেই ফেজে কি কি লাগানো উচিত? লাল রঙের তার লাগানো উচিত। ভোল্ট এম্পিয়ার একক প্রকাশ, অর্থাৎ কার একক? ভোল্ট এম্পিয়ার। ক্ষমতার একক হচ্ছে ভোল্ট এম্পিয়ার। পেছনের বস্তুর প্রতিবিম্ব দেখার জন্য মোটর গাড়িতে যে দর্পণ ব্যবহার করা হয়, দেখো পেছনের বস্তু দেখার জন্য মোটর গাড়িতে দেখবে যে ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়, সেই ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন। একটু আগে আমরা বলেছিলাম যে দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয় সেটি কি? এটি তো প্রশ্নটাকে আবার রিপিট করে দিয়েছে তারা। লেন্সের সাদা আলোর বিচ্ছুরণে কোন বর্ণ সর্বাধিক বাঁকে? দেখো, যে বর্ণ সর্বাধিক বাঁকে সে বর্ণ কম দূরে যায়, আর যে বর্ণ কম বাঁকে সে বর্ণ বেশি দূরে যায়। যেমন লাল বর্ণ কম বাঁকে, সেই জন্য তার তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি। বেগুনি আলো বেশি বাঁকে, সেই জন্য তার তরঙ্গদৈর্ঘ্য কম। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে বেগুনি। মানুষের চক্ষু লেন্সের প্রকৃতি কি? একটু আগে আমি কোশ্চেন আনসার দিয়েছি, এটাকে আবার রিপিট করে দিয়েছে। একটি দীর্ঘ তড়িৎবাহী সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান, দেখো অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের মান সর্বদা কি হবে? সর্বদাই সমান হবে। আবার বলছি, সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্র সর্বত্র সমান থাকে। লাইভ তারের বর্ণ আমি আগে বলে দিছি। এরপরে প্রশ্ন কি আছে? ভারতবর্ষে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত? পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। আবার বলছি, আমাদের যে লাইনের সাথে আমাদের বাড়িঘরের কারেন্ট বা তড়িৎ যুক্ত থাকে, সেই লাইনের কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ। এর পরের প্রশ্ন দেখে নিচ্ছি। বলছে, সুস্থ মানুষের স্বাভাবিক চোখের দৃষ্টি ক্ষেত্রের পাল্লা কত? দেখো, আমরা যখন দেখি আমাদের চোখের নিকটবন্ধু হচ্ছে 25 সেন্টিমিটার আর দূরবন্ধু হচ্ছে অসীমে। তাহলে নিকটবিন্দু এবং দূরবিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে দৃষ্টি পাল্লা। তাহলে সেটা কি 25 সেন্টিমিটার থেকে অসীম অবধি। তাহলে কোনটা হবে আনসার? তাহলে সি নম্বরটা হবে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। দাঁতের বিবর্ধিত প্রতিবিম্ব দেখার জন্য দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করে? এই কোয়েশ্চনটাও আবার রিপিট করে দিয়েছে। তারারা ঝিকিমিকি করে মনে হয়, কারণ আমরা দেখি রাত্রেবেলা তারা বা নক্ষত্রগুলি ঝিকমিক করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। আবার বলছি, তারা ঝিকমিক করে, তার কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। কোন বর্তনীতে তড়িতের উপস্থিতি শনাক্ত করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়? আবার বলছি, একটা বর্তনীতে যে তড়িৎ আছে সেটা তুমি কিভাবে শনাক্ত করবে? সেটা গ্যালভানোমিটার দিয়ে শনাক্ত করবে। আবার বলছি, কোনো বর্তনীতে তড়িৎ আছে সেটা শনাক্ত করা হয় ভোল্টমিটার দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে। ভোল্টমিটার দিয়ে তো বিভব মাপা হয়, তাহলে গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ মাপা হয়। এরপর আমরা দেখে নিচ্ছি
যে শর্ট প্রশ্ন আছে, তারা এমসিকিউ প্রশ্ন টোটালে 25টা দিয়েছে। 25-এর মধ্যে 4-5টা কোয়েশ্চেন তোমরা দেখেছো যেটা মানে ওভারল্যাপ করেছে, অর্থাৎ রিপিট করেছে। আর এখান থেকে কটা কোয়েশ্চেন আসবে? 3টা কোয়েশ্চেন আসবে। তারা বলেছে এখান থেকে নাও আসতে পারে, একটু হেরফের হতে পারে, কারণ এগুলি নমুনা প্রশ্ন বা মডেল প্রশ্ন। তবে আমার সাজেশন ফলো করলে তোমরা 100% পেয়ে যাবে। একটি বাক্যে বা একটি শব্দে নিচের প্রশ্নগুলির আনসার দাও। এই যে প্রশ্নগুলি দিয়েছে 1 মার্কের কোয়েশ্চেন 4টা আসবে, এটি একটা বাক্যে বা এক শব্দে দিতে পারো। স্নেলের সূত্রের গাণিতিক রূপ, দেখো স্নেলের সূত্রের গাণিতিক রূপ কি? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এই হলো আনসার, স্নেলের সূত্র। পরের প্রশ্ন, বস্তুর কোন অবস্থানে একটি অবতল দর্পণ সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? অর্থাৎ একটা বস্তুকে কোথায় রাখলে একটা অবতল দর্পণ সদ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করবে? বস্তুকে অবশ্যই মেরু এবং ফোকাসের মধ্যে রাখলে, আবার বলছি, বস্তু যখন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করে, আবার বলছি, একটা বস্তু যখন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে, তখন প্রতিবিম্বটি সদ হইব, অবশিষ্ট হইব, বিবর্ধিত হইব, বড় হইব। তাহলে আনসার কি হবে? আনসার হবে বস্তু যখন অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করে, তখন প্রতিবিম্বটি সদ, অবশিষ্ট এবং বিবর্ধিত হবে। শূন্য স্থানের পরম প্রতিসরাঙ্ক কত? শূন্য স্থানের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1। আবার বলছি, শূন্য স্থানের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1। বিবর্ধিত কাচ হিসাবে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধিত কাচ মানে ম্যাগনিফাইং গ্লাস। বিবর্ধিত কাচ মানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, সে ব্যবহৃত হয় উত্তল লেন্স। পরের প্রশ্ন দেখে নিচ্ছি, দৃষ্টি নির্বন্ধ কি? দেখো, আমরা যখন কোনো কিছু দেখি, দেখার পর ওই বস্তুটার প্রতিবিম্ব আমাদের মাথাতে বা মস্তিষ্কে প্রায় 10/1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে। 10/1 সেকেন্ড পরে সেটা আস্তে আস্তে লুপ পেতে থাকে। এই যে 10/1 সেকেন্ড পর্যন্ত আমাদের ব্রেনে থাকে, এই সময়কালটাকে বলা হয় দৃষ্টি নিবন্ধ। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে রেটিনা বা অক্ষিপটে কোনো প্রতিবিম্ব গঠিত হলে চক্ষু নার্ভ মস্তিষ্কে সেই দর্শনানুভূতি জাগায়। বস্তুটি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই অনুভূতি লোপ পায় না। মানে বস্তুটাকে সরিয়ে নিলাম, সাথে সাথেই সেই বস্তুটা যে আমাদের যে রেটিনায় পড়েছিল তার যে প্রতিবিম্ব সাথে সাথে যায় না। বস্তুটি অপসারিত করার পর প্রায় 10 সেকেন্ড সময় ব্যাপী বস্তুটির দর্শনানুভূতি মস্তিষ্কে স্থায়ী থাকে। এই ঘটনাকে দৃষ্টি নির্বন্ধ বা এই যে সময়কালকে বলা হয় দৃষ্টি নির্বন্ধ। তাহলে প্রশ্নটা চেঞ্জ করে দিতে পারে যে দৃষ্টি নির্বন্ধের সময়কাল কত? এরকম যদি কোয়েশ্চেন আসে, সেটা হবে 1/10 সেকেন্ড। আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। প্রাকৃতিক বর্ণালী কি? রামধনু। রামধনু হচ্ছে একটা প্রাকৃতিক বর্ণালী। এরপরে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় কোন বর্ণের আলো সর্বাধিক বাঁকে? আমি একটু আগে প্রশ্নতে বলেছি যে প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায়, সেই আলোগুলির মধ্যে লাল আলো সবচেয়ে কম বাঁকে, সেই জন্য লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি। বেগুনি আলো সবচেয়ে কম বাঁকে, সেই জন্য বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। বেগুনি আলো বেশি বাঁকে, তরঙ্গদৈর্ঘ্য কম। লাল আলো কম বাঁকে, তরঙ্গদৈর্ঘ্য বেশি। তাহলে এখানে আনসার হবে কি? বেগুনি আলো। আলোর কোন ঘটনার জন্য আকাশ নীল দেখায়? আলোর বিচ্ছুরণের জন্য আকাশ নীল দেখায়। আকাশে রামধনু তৈরিতে কোন বর্ণগুলি প্রিজমের মতো কাজ করে? কোন কণাগুলি প্রিজমের মতো কাজ করে? দেখো, রামধনু তৈরি করার জন্য আকাশে যে জলবিন্দু থাকে, ছোট ছোট জলবিন্দু, এক একটা জলবিন্দু এক একটা প্রিজমের মতো কাজ করে। সেই জলবিন্দুতে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে 7টা বিভিন্ন বর্ণে বিশ্লেষিত হয়, সেজন্য আমরা রামধনু দেখতে পাই। তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? ভোল্টমিটার ব্যবহৃত হয়। এই কোয়েশ্চেনগুলি অলরেডি আমি দিয়ে দিয়েছি। ভোল্টমিটার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে 2 ওহম মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সেটা কি হবে? হাফ প্লাস হাফ, অর্থাৎ 1 ওহম রোধ হবে। কত হবে?
আনসার হবে 1 ওহম। ওয়াট ঘন্টা তড়িতের কোন ভৌত রাশির একক? বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট ঘন্টা। আবার বলছি, বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট ঘন্টা। আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন। তড়িৎ বর্তনীতে এমিটার কোন সমবায়ে যুক্ত থাকে? এমিটার সমান শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আবার বলছি, তড়িৎ বর্তনীতে এমিটার শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। পরে কোয়েশ্চেন কি? সলিনয়েড কি? অলরেডি আমি এর আগে কোয়েশ্চনে দিয়ে দিয়েছি সলিনয়েড কি। যদি তোমরা আনসারটা না পেয়ে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে অনেকগুলি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে পেয়ে যাবে, আদারওয়াইজ কমেন্টে লিখবে। 15 নম্বর, চিত্রে প্রদর্শিত দণ্ড চুম্বকের রেখাগুলির অভিমুখ নির্ণয় করো। দেখো অভিমুখ কি হবে? আমরা জানি দণ্ড চুম্বকের মধ্য থেকে যে বলরেখাগুলি বের হয়, বলরেখাগুলি এন মেরু থেকে শুরু করে এস মেরুতে শেষ হয়। কোথায় শেষ হয়? চুম্বকের বাইরে উত্তর মেরু, এন মেরু মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে মেরুর দিকে, আর চুম্বকের ভিতরে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে বলরেখাগুলি অভিমুখ। এই যে এন থেকে এইভাবে যাবে, এইভাবে আমার যে কার্সারটা দেখতে পাচ্ছ, এইভাবে গিয়ে এস এইভাবে যাবে বলরেখাগুলি। তাহলে ভিতরে কি? এস থেকে এন, আর বাইরে কি? এন থেকে এস। এরপরে দেখে নিচ্ছি পরের প্রশ্নের আনসার। পরের প্রশ্ন কি? বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত? বৈদ্যুতিক মোটর, এখানে বলেইছে মোটরটা বৈদ্যুতিক, এর মানে তার মধ্যে বৈদ্যুতিক দাও, এরপরে মোটরটা ঘুরবে, এর আগে ঘুরবে না। তাহলে কি তড়িৎ শক্তি হবে? মোটরটা ঘুরলে সেখানে কি হবে? যান্ত্রিক শক্তি হবে। তাহলে এক্ষেত্রে কি? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। গৃহস্থলীর তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সবসময় তড়িৎ বর্তনীর তড়িৎ যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আবার বলছি, তড়িৎ বর্তনীতে যন্ত্রগুলি সবসময় সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর কাজ করে? বৈদ্যুতিক মোটর ফ্লেমিং এর বামস্থ নীতির উপর কাজ করে। বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর কাজ করে? ফ্লেমিং এর বামস্থ নীতির উপর কাজ করে। এর পরের কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা তো আবার ডাবলিং করে দিয়েছে যে কোন বস্তুর কোন অবস্থানে অবতল দর্পণ অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। এরপরে কি দিয়েছে? 20 নম্বর কি দিয়েছে? গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? হেডলাইটে দেখবায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে কি দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 19 নম্বরের আনসার যদি না পেয়ে থাকো, তোমরা কমেন্টে লিখবে। এর পরের প্রশ্ন হলো, বিবর্ধক কাচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? এটারও আনসার আমরা বলেছি, উত্তর লেন্স। এরপরে বলছে আলোকের কোন ঘটনার জন্য আকাশ নীল দেখায়? এটাও আমরা একটু আগে বলে দিয়েছি, সেটা হচ্ছে কি আলোকের আলোর বিচ্ছুরণ। এরপরটা কি? শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক কত? সেটাও বলে দিয়েছি, 1। এর পরের প্রশ্ন হচ্ছে, কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং আলোর গতিবেগের মধ্যে সম্পর্ক কি? দেখো, পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সি বাই ভি। আবার বলছি, পরম সম্পর্কটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সি বাই ভি। তাহলে সি কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর এইখানের মধ্যে ভি হচ্ছে তুমি যেই মাধ্যমে এই পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করবে সেই মাধ্যমের আলোর বেগ। এরপরে লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টর। তড়িৎ বিভবের এসআই একক কি? তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। আবার বলছি, তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। পরে কোয়েশ্চন, ইলেকট্রিক মোটর এবং ইলেকট্রিক জেনারেটরের মধ্যে একটি পার্থক্য লিখো। ইলেকট্রিক মোটর এবং ইলেকট্রিক জেনারেটরের পার্থক্য, ইলেকট্রিক মোটরে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আর ইলেকট্রিক জেনারেটরে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। দেখো, মোটর বলছে মানে তার মধ্যে তড়িৎ দাও, এরপর সে ঘুরবে, মানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি। আর জেনারেটর বলছে জেনারেটর চালাও, এরপর তড়িৎ উৎপন্ন হবে, মানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, মানে একটা আরেকটার উল্টা। দেখে নিচ্ছি পরের প্রশ্ন কি বলছে। এরপরে 28 নম্বর, তড়িৎ বর্তনীতে বিভব প্রভেদ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বিভব প্রভেদ মাপা হয় তোমরা জানা, ভোল্টমিটারের সাহায্যে। তড়িৎ বর্তনীতে প্রবাহ মাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? প্রবাহ মাত্রা মাপা হয় এমিটারের সাহায্যে। আবার বলছি,
প্রবাহমাত্রা পরিমাপক যন্ত্রটির নাম হলো এমিটার। এরপরে প্রশ্ন, তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক কি? এসআই একক হলো এম্পিয়ার। তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক হচ্ছে এম্পিয়ার। এরপরে, এমিটার এবং ভোল্টমিটার বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? মনে রাখবে, এমিটার থাকে শ্রেণী সমবায়ে, ভোল্টমিটার থাকে সমান্তরাল সমবায়ে। তাহলে আনসারটা কি হবে? এমিটার শ্রেণী সমবায়ে এবং ভোল্টমিটার সমান্তরাল সমবায়ে। তড়িৎ শক্তি পরিমাপের বাণিজ্যিক একক কি? কোয়েশ্চনটা আবার ডাবলিং হয়েছে। কিলোওয়াট ঘন্টা বা ভিওটি। তড়িৎ শক্তি পরিমাপের বাণিজ্যিক একক হলো কিলোওয়াট ঘন্টা বা বিওটি। বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা তোমাদের জানা, একটু আগে কোয়েশ্চনটা দিয়েছে। এসআই পদ্ধতি লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। এটা আবার রিপিট করেছে। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। এটাও আবার রিপিট করেছে। একটি পরিবাহীর দু খান্তের মধ্যে, আবার বলছি, একটি পরিবাহীর দু প্রান্তের, এটা খান্তের না, এটা হবে একটি পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিস্তর পার্থক্য বজায় রাখতে সহায়ক যন্ত্রটির নাম লিখো। সেখানে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি ব্যাটারি ইউজ করি। সলিনয়েড কি? এই প্রশ্নটা নিয়েও আমরা বলেছি। এগুলি হলো তোমাদের ছোট প্রশ্ন, অর্থাৎ 1 মার্কের ছোট প্রশ্ন। এবার আমরা দেখে নিচ্ছি বড় প্রশ্ন। দেখো, এই যে বড় প্রশ্নগুলি আছে এই ভিডিওতে, দেখো এই যে উত্তল দর্পণ অবতল দর্পণের মধ্যে পার্থক্য লিখো, আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি। এবারে আলো বায়ু থেকে এই যে প্রশ্নগুলি দেখছো তোমরা, লেন্সের বিবর্ধক কাকে বলে? রাশিমালা। এরপর একটি আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হলো, রশ্মি অঙ্কন করে নিম্নলিখিত দেখাও। এখানে কিন্তু এই যে 5 নম্বর কোয়েশ্চনটা দেখছো, 5 নম্বর কোয়েশ্চনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 5 আর 6 নম্বর কোয়েশ্চনটা আমি এই ভিডিওতে বড় প্রশ্নগুলির আনসার দিয়ে দিচ্ছি না। তোমাদের যদি লাগে এই বড় প্রশ্নগুলির আনসার, আমি আলাদা ভিডিও তোমাদের জন্য করে দেবো, তোমরা কমেন্টে লিখবে। এরপরে দেখো, এগুলি হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। তোমরা যদি এই যে কোয়েশ্চেন ব্যাংকটা যদি না পেয়ে থাকো, আমাকে কমেন্টে বলবে, হোয়াটসঅ্যাপে তোমরা আমার থেকে নিয়ে নিতে পারবে। এরপরে দেখো, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? এরপরে ক্ষীণদৃষ্টি কি? আলোর বিচ্ছুরণ কাকে বলে? প্রিজমের দ্বারা সাদা আলোর বিচ্ছুরণ রশ্মি চিত্র অঙ্কন করো। খুব বেশি ইম্পর্টেন্ট এই 3 নম্বর প্রশ্নটা। এরপরে যেমন যেমন এই যে 4 নম্বর প্রশ্নটা কি বলছে? আলোকের প্রতিসরণ কাকে বলে? তারা বা নক্ষত্রগুলি ঝিকঝিকি করে কিন্তু গ্রহগুলি করে না, ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট। এরপরে একজন লোকের চোখের নিকটবিন্দু 50 সেমি আর দূরবিন্দু 2 মিটার। তিনি চোখের দৃষ্টির যে ত্রুটিতে ভুগছেন তার নাম কি? প্রতিটি ত্রুটি সংশোধনের জন্য উপযুক্ত লেন্সের ব্যবহারের পরামর্শ দাও। তোমরা যদি এই যে প্রশ্নগুলি না পেয়ে থাকো আমাকে বলবে, আমি আনসার লিখে দেবো, কমেন্টে তোমরা বলবে। মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি কি? কিভাবে এই ত্রুটিগুলি প্রতিকার করা যায়? বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয়। এখানে একটু আমি বলেছি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, সেই জন্য অনেক দূরে অবধি যায়, সেই জন্য বিপদ সংকেত হিসাবে লাল বর্ণ ব্যবহার করা হয়। এরপরে দেখে নিচ্ছি 4 নম্বরের প্রশ্ন। এই দেখো এখানে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর কোন কোন চ্যাপ্টার থেকে আসবে? 4 নম্বর আসবে তড়িৎ থেকে, আর তার তড়িতের পরের যে চ্যাপ্টার আছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা চুম্বকীয় ফল, সেখান থেকে আসবে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। জুলের সূত্রগুলির গাণিতিক রূপ লেখো না। তোমরা এর স্টার মেরে নিতে পারো, আমি এখন বলে দিলাম এই প্রশ্নটা এক্সামে আসবে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। পরে এক্সামের পরে তোমরা কমেন্টে বলবে তোমরা কতটুকু কমন পেয়েছ। এরপরটা তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এরপর এগুলো কি আছে? এগুলো আছে অঙ্ক। মনে রাখবে 4 মার্কের যে বড় প্রশ্ন দেবে তার সাথে একটা অঙ্ক দিতেই পারে। 4 মার্কের কোনো ডিরেক্ট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন নাই, দুটো প্রশ্নকে একসাথে যোগ করে 4 মার্ক বানিয়ে দেবে। এরপরে কি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সাধারণত কোন ধাতু দিয়ে তৈরি? এর পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওহমের সূত্রটি বিবৃত করো। ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লিখো। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিভাবে ঘটে? যেমন এখানে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম যদি পরীক্ষাতে না আসে তাহলে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দিয়ে একটা ছোট প্রশ্ন আসবে। সুতরাং আমি বলতে পারি ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম আসবে, হয় ছোট প্রশ্ন আসবে নতুবা ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটা ডিরেক্ট এসে যাবে। এরপরে আমরা দেখে নিচ্ছি 5 নম্বরের প্রশ্ন।
5 নম্বরের প্রশ্ন কি আছে, এই প্রশ্নগুলি সবগুলি তোমাদের যে আলোক চ্যাপ্টার থেকে দেওয়া, কেননা 5 মার্কের প্রশ্ন একমাত্র আলোক চ্যাপ্টার থেকে আসবে। তাহলে দেখো এখানে গুলীয় দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষ এবং মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। এরপরে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে, এটা হলো R=2f সম্পর্কটা আছে, এটা প্রমাণ করবে। এরপরে উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি এবং আকৃতি সম্পর্কে লিখো। এরপরে দেখো অঙ্ক। দেখো এই চ্যাপ্টার থেকে যে 5 নম্বর কোয়েশ্চেন আসবে, আমি যখন সাজেশন দিয়েছি সেখানে আমি বলে দিয়েছি যে 5 নম্বরে যে প্রশ্নটা আসবে সেটা 2+5 হিসাবে 2+3=5 হিসাবে আসবে, অথবা 3+2 হিসাবে আসবে। এখানে 3 নম্বর যে যেটা থাকবে এটার মধ্যে একটা অঙ্ক থাকবে, আর 2 মার্কে একটা সিম্পল একটা প্রশ্ন থাকবে। আর 3 নম্বরে যে অঙ্কটা আসবে এটা রেখাচিত্র আসার সম্ভাবনা বেশি থাকবে, কেননা এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের 2টা প্রশ্ন থাকবে, অথবা দিয়ে তোমাকে 2টার একটা আনসার করতে হবে। একটা প্রশ্নের সাথে যদি তোমাকে এই রেখাচিত্র দিয়ে দেয়, আরেকটা প্রশ্নের সাথে অঙ্ক অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেম একটা আসবেই। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে